সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম ও দশম শ্রেণীর চতুর্থ দশ অধ্যায়ের বাংলাদেশের পরিবার কাঠামো ও সমাজীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে বিষয়টা আলোচনা করার আগে আমাদের জানা দরকার পরিবারটা কি। পরিবার এটা সমাজের সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান। পরিবার কাকে বলে সেটা আমরা সবাই মোটামুটি জানি। আমরা অনেকে বলি স্বামী স্ত্রীর বা সন্তান সন্ততি নিয়ে পরিবার গঠিত হয়, অনেকে বলি মা বাবা ভাই বোন দাদা নিয়ে পরিবার গঠিত হয়। কিন্তু একজন সমাজবিজ্ঞানী অধ্যাপক ম্যাকাইভার তিনি পরিবারের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন, যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রচলিত। তিনি বলেছেন, সন্তান সন্ততি জন্মদান ও লালন পালনের নিমিত্তে স্বামী স্ত্রীর মধ্যে যে বৈধ সম্পর্ক বিদ্যমান তাকেই পরিবার বলে। আমরা আজকে বাংলাদেশের পরিবার যে কাঠামো এবং সামাজিকরণ নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের যে পরিবার কাঠামো রয়েছে, পরিবারের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা পরিবারের কাঠামো আমরা দেখি যে বাংলাদেশের পরিবারকে আমরা দেখতে পাই। প্রথমে পরিবারের কাঠামো আলোচনা করতে গেলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার তিন ধরনের। একটা হচ্ছে এক পত্নী, বহুপত্নী, বহুপতি। এক পত্নী, একজন স্বামীর একজন স্ত্রী থাকবে, সেটাকে এক পত্নী পরিবার বলে, যেটা সমাজে বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য পরিবার। এর হচ্ছে বহুপত্নী, একজন পুরুষের একাধিক তার স্ত্রী থাকবে, সেটা হচ্ছে বহুপত্নী পরিবার, যেটা আগেরকার সময়ে আমরা প্রাচীনকালে দেখেছি, আধুনিককালে সেটা বিলুপ্ত প্রায়। এরপরে যেটা রয়েছে বহুপতি পরিবার, একজন স্ত্রী লোকের একাধিক স্বামী থাকবে, সেটা শুধুমাত্র ভারতের গারো উপজাতির মধ্যে ছিল, বর্তমানে নেই। তাহলে আমরা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার পেয়েছি। পরিবার তিন ধরনের, এক পত্নী, বহুপত্নী ও বহুপতি পরিবার। এরপরে আমরা আরেকটা স্বামী স্ত্রীর প্রকার মধ্যে দেখেছি যে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, কর্তৃত্বের ভিত্তিতে যদি পরিবার হয়, আমরা জানি কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই প্রকার। একটা হচ্ছে পিতৃ প্রধান, আরেকটা হচ্ছে মাতৃ প্রধান। যে পরিবারটা পিতার দিক দিয়ে তার সম্পত্তি বা তার বংশগণনাটা হবে, সেটা হচ্ছে পিতৃপ্রধান। আর যে পরিবারের সহায় সম্পত্তি হচ্ছে মায়ের দিক থেকে পাবে, মায় হচ্ছে পরিবারের প্রধান, সেটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার। তাহলে আমরা কর্তৃত্বের ভিত্তিতে পরিবার পেয়েছি দুই ধরনের, একটা হচ্ছে পিতৃপ্রধান, একটা হচ্ছে মাতৃপ্রধান। তিন নম্বরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার, আকারের ভিত্তিতে পরিবার এটাও তিন ধরনের। আকারের ভিত্তিতে একটাকে বলি একক পরিবার, আরেকটা হচ্ছে যৌথ পরিবার, আরেকটা বর্ধিত পরিবার। যে পরিবারের মধ্যে শুধুমাত্র স্বামী স্ত্রী রয়েছে, সন্তান সন্ততি সহ, সেটা হচ্ছে একক পরিবার, যেটা বর্তমান সময়ে প্রচলিত এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এর হচ্ছে যৌথ পরিবার, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী সন্তান সন্ততি মা বাবারা রয়েছে, সেটা হচ্ছে যৌথ পরিবার। বর্ধিত যে পরিবার, সেখানে হচ্ছে স্বামী স্ত্রী সন্তান সন্ততি মা বাবা দাদা দাদি চাচা চাচি রয়েছে, সেটাকে আমরা বর্ধিত পরিবার বলি। তাহলে আকারের ভিত্তিতে পরিবার গেল। 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমরা পরিবারের প্রকার যখন আলোচনা করতে যাই, সেখানে দেখা যাচ্ছে বংশমর্যাদার ভিত্তিতে পরিবার। বংশমর্যাদা, তাহলে আমরা দেখি বংশমর্যাদার ভিত্তিতে পরিবার দুই প্রকার। একটা হচ্ছে পিতৃ বংশানুক্রমিক, আরেকটা হচ্ছে মাতৃ বংশানুক্রমিক। যে পরিবারটা পিতার বংশের দিক দিয়ে বংশ গণনা করা হবে, সেটা হচ্ছে পিতৃ বংশানুক্রমিক। আরেকটা হচ্ছে যেটা মায়ের বংশ দিক থেকে বংশ গণনা করা হবে, সেটা হচ্ছে মাতৃ বংশানুক্রমিক। যেটা আমরা খাসিয়া ও গারোদের মধ্যে রয়েছে মাতৃ বংশানুক্রমিক পরিবার। 5 নম্বরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিবাহোত্তর বসবাস। বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবার। বিবাহোত্তর বসবাস, বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবারও 3 প্রকার। একটা হচ্ছে বিবাহের পরে 1 নম্বর পিতৃবাস,
2 নম্বর মাতৃবাস, 3 নম্বর নয়াবাস। বিয়ের পরে নবদম্পতি যদি স্বামীর ঘরে বাবার ঘরে থাকে, যেমন বাবা মনে করেন বাংলাদেশে আছে, মা ফ্রান্সে থাকে, অথবা বাবা ফ্রান্সে থাকে, মা বাংলাদেশে থাকে, এই ধরনের পরিবার আমরা সমাজে অনেকগুলো দেখতে পাই। সে বিবাহের পরে যদি নবদম্পতি তারা বাবার সাথে ঘরে থাকে, সেটাকে বলি আমরা পিতৃবাস। যদি ওই নবদম্পতি মায়ের ঘরে চলে যায়, সেটাকে বলা হচ্ছে মাতৃবাস। যদি নবদম্পতি মনে করে মা বাবা কারো ঘরেই থাকবে না, তারা নতুন একটা ঘর ঘরে থাকবে, সেটাকে বলা হচ্ছে নয়াবাস। 6 নম্বরে আরেকটা বাংলাদেশের মধ্যে আমরা আরেক ধরনের পরিবার দেখতে পাই, সেটা হচ্ছে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। এটা মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা যায়, পাত্রপাত্রী নির্বাচন। এটা আমরা পরিবারটা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই, পাত্রপাত্রী নির্বাচন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখি আমরা যে বংশানুক্রমিক বা বহিগোত্র ভিত্তিতে, তাইলে আন্তঃগোত্র এবং বহিগোত্র এই দুইয়ের মধ্যে আমরা পাত্রপাত্রী নির্বাচনের মধ্যে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে একই বংশের মধ্যে যখন বিয়ে হয়, সেটা হচ্ছে আন্তঃগোত্র ভিত্তিক। আর বহিগোত্র ভিত্তিক যেটা হচ্ছে সেটা এক বংশের চেয়ে আরেক বংশের বা ছেলে বা মেয়ের সাথে বিয়ে হতে পারে, সেটা হচ্ছে বহিগোত্র ভিত্তিক। এছাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে অনুলোম বা প্রতিলোম পরিবার, যেটাকে আমরা দেখেছি যে ছেলের বংশ বড়, মেয়ের বংশ ছোট, এটাকে আমরা অনুলোম বলি। আবার মেয়ের বংশ বড়, ছেলের বংশ ছোট, সেটাকে আমরা প্রতিলোম পরিবার বলি। এই গেল হচ্ছে বাংলাদেশের যে পরিবার কাঠামো। এই পরিবারগুলো আমরা, এই প্রকারগুলো বাংলাদেশের যে পরিবার ব্যবস্থা আছে সেখানে আমরা দেখতে পাই। এখন আমরা আলোচনা করব হচ্ছে পরিবারের কার্যাবলী নিয়ে। পরিবারের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবে যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পরিবারের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা সবাই জানি। তার মধ্যেও কিছু প্রধান কাজ আছে, কার্যাবলী, সেটা আমরা দেখেছি। প্রথম কাজ সেটা হচ্ছে পরিবারের জৈবিক কাজ। আমি এর আগে সংজ্ঞায়িত করার সময় বলেছি, এখানে একেবারে যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাই বলেছি হচ্ছে সন্তান সন্ততি জন্মদান ও লালন পালন নিমিত্তে স্বামী স্ত্রীর যে বৈধ সম্পর্ক বিদ্যমান, সেটাকে পরিবার বলে। তাহলে আমরা জানি পাশ্চাত্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে অনেক সময় বিবাহ হয়, যে কন্ট্যাক্ট ম্যারেজ যেগুলো হয়, সেখানে সন্তান সন্ততি যে হবে সেটার শর্ত থাকে যে তাদের বিয়ের মধ্যে তারা কোনো সন্তান সন্ততি নেবে না, সেটাকে পরিবার বলবে না। তাহলে যে পরিবার, সেটা হচ্ছে জৈবিক কাজ, সেটা সন্তান সন্ততির জন্মদান, লালন পালন করা, এটা পরিবারের প্রথম এবং প্রধান কাজ। 2 নম্বর যেটা কাজ, পরিবারের কাজ, সেটা হচ্ছে ভরণ পোষণ করা। ভরণ পোষণ, সন্তান সন্ততির ভরণ পোষণ, এটা হচ্ছে পরিবারের কাজ। সন্তান সন্ততি শুধু জন্ম দিলে হবে না, তাদের ভরণ পোষণের দায়িত্ব পরিবারকে নিতে হবে। এর হচ্ছে অর্থনৈতিক সন্তান সন্ততির যে অর্থনীতির যে বিষয়গুলো আছে, তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করা, সেটাও একটা পরিবারের কাজ, সেটা আমরা জানি। এরপর হচ্ছে শিক্ষাদান, সন্তান সন্ততিকে শিক্ষাদান, এটা পরিবারের দায়িত্ব। পরিবার শুধুমাত্র সন্তান সন্ততির জন্ম দিয়ে বা রাস্তাঘাটে পথে কোথাও ফেলে রাখলে হবে না। পরিবারের একটা প্রধান কাজ হচ্ছে সন্তান সন্ততিকে শিক্ষাদান করা। আমরা আরেকটা দেখি পরিবারের যে কাজ, সেখানে আছে হচ্ছে স্বাস্থ্য সেবা। সন্তান সন্ততির স্বাস্থ্যের সেবা প্রদান করা, এটা একটা পরিবারের কাজ। 6 নম্বর যেটা আমরা দেখি, সেটা হচ্ছে বিনোদন। সন্তান সন্ততিকে বিনোদনের ব্যবস্থা করা, এটাও একটা পরিবারের কাজ। এরপর হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার প্রদান করা, এটাও পরিবারের কাজ। তাহলে আমরা এই সবগুলো জানলাম। সাধারণত পরিবারের আরও অনেক কাজ আছে, তার মধ্যে যে প্রধান কাজগুলো ছিল সেটা আমরা এটা জেনেছি। এরপরে বাংলাদেশের যেহেতু আমরা পরিবার কাঠামো নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা দেখি যে বাংলাদেশের পরিবারগুলো মূলত গ্রাম এবং শহরের মধ্যে ভিন্ন রয়েছে। গ্রাম ও শহরের পরিবার, গ্রাম ও শহরের যে পরিবার, আমরা স্বাভাবিকভাবে
গ্রামের মধ্যে যে যৌথ পরিবার আছে সেটা আমরা দেখতে পাই, কিন্তু শহরের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে একক পরিবারটা আমরা দেখি। তাহলে আমরা যে বাংলাদেশের যে কাঠামো, পরিবারের যে কাঠামো, সেটা গ্রামের মধ্যে একক পরিবার, শহরের মধ্যে হচ্ছে যৌথ পরিবার। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ বিষয়টা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথম জানা দরকার সমাজ কি। সামাজিকীকরণ, এই সামাজিকীকরণ আলোচনা করতে গিয়ে আমরা যদি সমাজ কি জানি, স্বাভাবিকভাবে আমরা জানি যে আপনারা বলবেন সমাজের আমরা আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে দলবদ্ধভাবে যে আমরা বসবাস করি সেটাই হচ্ছে সমাজ। কিন্তু সমাজ বিজ্ঞানের ভাষায় সমাজ হচ্ছে একই উদ্দেশ্যে সাধনের জন্য মানুষ যখন একত্রে বসবাস করে তখন তাকে সমাজ বলা হয়। সমাজের সাথে সম্পর্কিত সকল বিষয় হচ্ছে সামাজিক বিষয়। এই সামাজিকীকরণ কাকে বলে? যদি বলি সামাজিকীকরণ কাকে বলে, তখন আমাদের ধরে নিতে সামাজিকীকরণটা হচ্ছে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে ব্যবস্থা, যে মাধ্যম, এটাই হচ্ছে সামাজিকীকরণ। একজন শিশু জন্ম থেকে সে যেদিন জন্ম নিয়েছে সে কখনো সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম হয় না। সেই শিশুটা জন্মের পরে তার বাবা যদি মুসলিম হয় তাকে শেখানো হয় হচ্ছে তুমি প্রার্থনা করবে, মসজিদে যাবে। একজন শিশু যদি সে হিন্দু পরিবারের জন্ম হয় তাকে শেখানো হয় যে তুমি মন্দিরে যাবে, তুমি উলুধ্বনি দিবে। একজন শিশু যদি সে খ্রিস্টান পরিবার থেকে জন্ম হয় তাকে গির্জায় পাঠানো হয়। এইভাবে মূলত জন্মের পরে তার পরিবার থেকে সামাজিকীকরণটা শিখে। তাহলে আমরা আজকে আর একটু আলোচনা করব সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভূমিকা আছে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় এখানে মূল ভূমিকা যেটা সেটা হচ্ছে পরিবার। পরিবার থেকে সেই শিশুটা তার সামাজিকীকরণটা শিখে। সেই জন্য বলা হয়, কবি সাহিত্যিকেরা বলেছেন বা ব্যবহারে বংশের পরিচয়। আমরা প্রত্যেকটা শিশু তার পরিবার থেকে এই সামাজিকীকরণটা শিখে। সেই জন্য কারো পিছনে বা লেখা থাকে না সে কোন পরিবারের ছেলে বা মেয়ে, কিন্তু তার আচরণ দেখে আমরা তার পরিবার কীরকম সেটা আমরা ধারণা করে নিই। সেই সামাজিকীকরণটা প্রথম শিখে হচ্ছে সে তার পরিবার থেকে। এরপরে যেটা শিখে সেটা হচ্ছে 2 নম্বর, সেটা বিদ্যালয় থেকে। 2 নম্বর সামাজিকীকরণটা শিখে হচ্ছে বিদ্যালয় থেকে। পৃথিবীর যেসব রাষ্ট্রগুলোতে, ধনী রাষ্ট্রগুলো আমরা বলি, যাদের পিতাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি সচ্ছল, তাদের সন্তানদেরকে বাসায় টিচার রেখে পড়াতে পারত। সেখানে বিদ্যালয়ের তাদের জন্য বিদ্যালয়ে গিয়ে বা ক্লাস করে শিক্ষার্থীরা শিখবে এটা কোনো প্রয়োজন ছিল না। মূলত এই সামাজিকীকরণটা তারা বিদ্যালয়ে গিয়ে সেখানে শিখতে পারে বলে বিদ্যালয়ে তার সন্তানকে পাঠানো হয়। তাহলে আমরা 2 নম্বরে যেটা জেনেছি সেটা হচ্ছে বিদ্যালয়, সামাজিকীকরণ শিশুরা শিখে। 3 নম্বরে যেটা জেনেছি সেটা হচ্ছে সহপাঠী। সহপাঠীর কাছ থেকে সে সামাজিকীকরণটা শিখে। সেই জন্য আমরা বলি, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই জন্য তার বন্ধু নির্বাচনটা যদি সে ভালো করে, সে তার বন্ধু যদি ভালো হয় সন্তানটি অবশ্যই ভালো হবে। বন্ধুটা যদি খারাপ হয় সন্তানটা অবশ্যই খারাপের দিকে দাবিতে হবে। এই সহপাঠীর কাছ থেকেও সে শিখে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে তার পরিবেশ থেকে। পরিবেশ থেকেই শিখে। তাহলে একটা শিশু আমরা এটা জানি, সেটা যদি গ্রামে বড় হওয়া একটা শিশু যেভাবে শিখবে, শহরে বড় হওয়া শিশু তার চেয়ে নিচে একটু বেশি শিখবে। তার আশেপাশের পরিবেশটা যত উন্নত, তার শিকার পরিবেশটাও তত বেশি উন্নত। তাহলে সেই পরিবেশ থেকে এই শিশুটা শিখবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্থানীয় গোষ্ঠী। স্থানীয় গোষ্ঠী, এখানে শিশুটার সামাজিকীকরণে স্থানীয় গোষ্ঠীর ভূমিকা অনেক বেশি। যেহেতু শিশু জন্মের পর থেকে অনুকরণ প্রিয়, সেহেতু তার স্থানীয় গোষ্ঠীর মধ্যে শিশু বা যেভাবে গড়ে উঠতে চায়, যার কাছ থেকে যেটা দেখবে সে সেটা শিখবে। আপনারা জানেন একটা শিশু জন্মের পরে তার বাবা যাকে যেভাবে আচরণ শেখায়, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, একটা শিশুকে যদি জন্মের পরে আমরা বাংলা ভাষা বলি, শিশুটা সে বাংলায় শিখে। এরপরে যদি যারা চাকমারা আছে, উপজাতিরা আছে, তারা উপজাতি ভাষা শিখে বলে তারা উপজাতি ভাষাটাই শিখে। কিন্তু সে জন্মের পরে
কখনো জন্ম হওয়ার সময় কখনো এই ভাষাগুলো শিখে আসে না। এরপরে যদি তাকে চাইনিজ পরিবারে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, মা বাবা চাইনিজ হওয়ার কারণে সে মা বাবার সাথে যখন আলোচনা করে চাইনিজ ভাষাটা ওখানে শিখে, ঠিক তেমনি তার যে স্থানীয় জনগোষ্ঠীগুলো যদি ভালো হয়, যদি ভদ্র হয়, সেই ভদ্রতাগুলো শিখে সে এখান থেকে পরিবেশ বা সামাজিকরণ বিষয়টা সে স্থানীয় জনগোষ্ঠী থেকে শিক্ষা পায়। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে গণমাধ্যম সেই গণমাধ্যম থেকেও সামাজিকরণ বিষয়টা শিখে। আমরা রেডিও টেলিভিশনের ইতিবাচক দিক যেমন আছে তেমনি নেতিবাচক দিকও আছে। আমরা জানি, আমরা প্রত্যেকেই আমরা যখন পড়ালেখা করি শিক্ষার যে বিষয়টা, শিক্ষার মূল কথা যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীর আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। এখানে এই কথাটা লেখক এই জন্য বলেছেন। আরেক জায়গায় লেখক বলেছেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাহলে সেখানে শিক্ষার যে বিষয়টা আছে সেটা আমরা গণমাধ্যম থেকে বিভিন্ন কিছু শিখতে পারি। আমরা রেডিও টেলিভিশনে যে আমরা সিনেমা নাটক যেগুলো দেখি, সেখানে আমরা একজন শিক্ষার্থী কীরকম করে বসবে, কীরকম করে চলাফেরা করবে, কথাবার্তার বলার স্টাইল কীরকম হবে, সেটা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সেটা শিখতে পাই। সেটা আমার পারিবারিক অঙ্গন থেকে, সমাজের অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন, আন্তর্জাতিক পরিবেশ থেকেও গণমাধ্যমের মাধ্যমে আমরা সেগুলো শিখতে পাই। তাহলে শিশুর সামাজিকরণে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি। তাহলে আমরা এইসব যে বিষয়গুলো জানলাম, এটা হচ্ছে শিশুর সামাজিকরণে এইসব বিষয়ে ভূমিকার আগে আমরা প্রত্যেকটা শিশুকে যেহেতু সে সামাজিকরণ শিখবে তার এই বিষয়গুলো খেয়াল রাখবো। এরপর আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে গ্রামের আমরা যেটা জানি সেটা হচ্ছে গ্রামের যে বিষয়টি সেটা হচ্ছে গ্রাম এবং শহরে যে সামাজিকরণ বিষয়টা আছে সেটা গ্রামের মধ্যে একজন আরেকজনের সাথে মিলামিশা করে, একজন আরেকজনের বাড়িতে যায়, আরেকজনের বা ঘরে গিয়ে সে শিখতে পায়, সেখান থেকে সে সামাজিকরণটা শিখে আসে। কিন্তু শহরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সেই শুধু বাসায় থাকে, বাসা থেকে বের হয়ে যদি কখনো সে পার্ক বা চিড়িয়াখানা কোথাও যায় সেখানে সে সামাজিকরণটা শিখতে পারে। শহরের সামাজিকরণ এবং গ্রামের সামাজিকরণের মধ্যে অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আজকে যে আলোচনায় অংশগ্রহণ করলাম সেখানে আমরা জেনেছি যেসব বিষয়গুলো, সেটা হচ্ছে পরিবার কাকে বলে সেটা আমরা জেনেছি, পরিবারের যে প্রকারভেদগুলো ছিল সেটা আমরা জেনেছি, পরিবারের যে কাজগুলো ছিল সেটা আমরা জেনেছি। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে সামাজিকরণের সংজ্ঞাটাও আলোচনা করেছি। একজন শিশুর সামাজিকরণের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যেসবের মাধ্যমে সামাজিকরণটা শিশুটা বেড়ে উঠতে পারে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে আলোচনায় তোমরা এইসব বিষয়গুলো বুঝেছো। তোমরা বাসায় বসে বসে তাহলে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা বাড়ির কাজটা নিতে পারো, লিখে নিতে পারো যে তোমাদের আমি একটা প্রশ্ন দিতে চাই, সেখানে তুমি লিখবে তোমার দেখা একটি উত্তম পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করো। এই বিষয়গুলো এটা তোমার দেখা, সেটা যদি তুমি মনে করতে পারো, আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। তুমি যদি মনে করো যে একটি একক পরিবারই হচ্ছে উত্তম পরিবার, তুমি যদি মনে করো যে একটা যৌথ পরিবারই উত্তম পরিবার, তাহলে তুমি সে বিষয়ে তোমার দেখা যেটাকে তুমি উত্তম মনে করো সেটা নিয়ে তুমি এটা লিখবে। তাহলে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।